না ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত যে পরিবেশ বই আছে, পরিবেশ বইয়ের টোটাল জিস্ট অর্থাৎ সারাংশটা আমি আপনাদেরকে পয়েন্ট আকারে নথিবদ্ধ করে দেবো, কারণ বেশিরভাগ প্রশ্ন অনেক সময় সেখান থেকে আসে, কিন্তু প্রশ্নগুলো সরাসরি আসে না, ঘুরিয়ে আসে। তাই সেগুলো কীভাবে পড়তে হবে তার টেকনিকও আমি আপনাদেরকে জানিয়ে দেবো, এবং সেই সাথে সাথে রেফারেন্স কিছু পয়েন্টও কিন্তু উল্লেখ করব টপিক ধরে ধরে। আর 2 নম্বর কথা হচ্ছে, পরিবেশবিদ্যা থেকে আপনারা এবারে 2700+ হাই কোয়ালিটি প্রশ্নোত্তর পিডিএফ আকারে পাবেন, কিন্তু যেটা আপনারা চাইলে পিডিএফ মানে প্রিন্ট করেও নিতে পারেন। ওকে, তো এই জিনিসগুলো আপনারা ইভিএস থেকে পাবেন। তার মানে এই নয় যে আপনি পেডাগজিক্যাল পোর্শনটা আমরা বাদ দেবো, পেডাগজিক্যাল পোর্শনটা নিয়ে থেকেও আপনাদেরকে আমরা খুব অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত জিনিসগুলো আগে আলোচনা করব, তারপর আপনাদেরকে আমরা টপিক ধরে ধরে কিন্তু এমসিকিউ প্রোভাইড করবো। ওকে, তো চলুন আর বেশি দেরি না করে আজকের ক্লাস, যেটা আমাদের ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট, তা নিয়ে আমরা শুরু করি। প্রথমে আমাদেরকে জানতে হবে কিছুগুলো জিনিস, যেমন পরিবেশ, ইংরেজিতে যাকে আমরা এনভায়রনমেন্ট বলে থাকি। এই শব্দটি এসেছে ফরাসি শব্দ এনভিরিয়ন বা এনভায়রনার থেকে, যার অর্থ ঘিরে ধরা বা বেষ্টিত করা। তো এখান থেকে সোজাসুজি প্রশ্ন আসতে পারে দুই রকম। এক, যে এনভায়রনমেন্ট শব্দটি কোন শব্দ থেকে এসেছে, না ফরাসি শব্দ থেকে এসেছে। আচ্ছা, ফরাসি শব্দ থেকে, ফরাসি মানে কোন দেশের শব্দ ভাণ্ডার থেকে এসেছে, ফরাসি শব্দ ভাণ্ডার থেকে এসেছে। কী নাম ফরাসি শব্দটা, এনভিরন বা এনভায়রনমেন্ট, সেখান থেকেও আসতে পারে। কিংবা এভাবেও আসতে পারে যে এনভায়রনমেন্ট শব্দটি যে ফরাসি শব্দ এনভিরন বা এনভায়রনার থেকে এসেছে, যার অর্থ কী, না তার অর্থ হচ্ছে ঘিরে ধরা বা বেষ্টিত করা। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে পরিবেশ আমরা কাকে বলবো। দেখুন, যে পয়েন্টগুলো আমি এখানে তুলেছি সোজা কথায় একেবারে এই টপিকগুলো, মানে যে টপিকটা ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট, সেটা কভার করে কি কি বিষয় আছে আমাদের, জিনিসগুলো হয়তো নামটা শুনে আপনারা বুঝতে পারছেন যে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ বলতে কী বোঝাচ্ছে হচ্ছে, কিন্তু সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসবে, কোন কোন জিনিসগুলো ইনক্লুড হবে, সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে উপস্থাপনা করব কিন্তু। ওকে, প্রথমে দেখুন আমরা বলছি এখানে দ্বিতীয় নম্বরে পরিবেশ। পরিবেশ কি, না উদ্ভিদ, প্রাণী ও মানুষের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার দরকার হয় তাকে আমরা পরিবেশ বলি। তাহলে দেখুন, আমাদের এই পরিবেশটার মধ্যে আমরা ইনক্লুড করেছি এখানে সংজ্ঞাটার মধ্যে কি, না উদ্ভিদ, প্রাণী এবং মানুষের তাদের বেঁচে থাকা, কিভাবে বেঁচে থাকা, না সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার দরকার হয় তাকে আমরা পরিবেশ বলি। এই পারিপার্শ্বিক অবস্থার মধ্যে যেমন জীব থাকবে, ঠিক সেই রকম জড়ও থাকবে, কিন্তু সেখান থেকেই আমরা দু রকমের উপাদান পাবো পরিবেশের, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে পরিবেশের উপাদান কি কি হবে, না পরিবেশের উপাদান হবে জল, বাতাস, মাটি, এগুলো হচ্ছে জড় উপাদান। এবং উদ্ভিদ, প্রাণী ও মানুষ, এগুলো হচ্ছে কিন্তু আমাদের জীবজ উপাদান। মূলত জীবজ উপাদানকে উদ্ভিদ ও প্রাণীর মধ্যেই ফেলা হয়, কারণ প্রাণীর আন্ডারেই তো আমাদের মানুষ চলে আসছে নাকি, জিনিসটা বুঝতে পারছেন তো। তাহলে পরিবেশের উপাদানকে মূলত দুভাগে ভাগ করা হয়, একটা জড় উপাদান এবং একটা জীবজ উপাদান। এই জড় উপাদানের মধ্যে পড়ছে আপনার জল, বাতাস এবং মাটি, এবং জীবজ উপাদানের মধ্যে পড়ছে আপনার উদ্ভিদ ও প্রাণী। ওকে, নেক্সট দেখুন, এখান থেকে বেশ কিছুগুলো জিনিস ছিল আমরা বলবো, যেখান থেকে সরাসরি স্ট্র্যাটেজিকের মতো বেশিরভাগ প্রশ্ন যেহেতু আসে, যে ফান্ডামেন্টালস অফ ইকোলজি। এই ফান্ডামেন্টালস অফ ইকোলজি বইটির লেখক কে, না জীববিজ্ঞানী ওডাম, তিনি হচ্ছেন এই বইটির লেখক। এনভায়রনমেন্টাস সায়েন্স, এটাকে অ্যাকচুয়ালি হবে এনভায়রনমেন্টালস, এখানে ল হবে, এখানে তো দন্তস হবে। আমি এই কারণে বলি যে ভিডিওটি আগে দেখবেন, কারণ ছোটো ছোটো হয়তো টাইপিং ছোটো ছোটো ইরর থেকে যায়, যেগুলো আমরা এরপর মানে ক্রস চেক বারবার করা হয়, কিন্তু তবু যখন আমরা পিডিএফটা ফর্ম করেছি সেই সময় দু একটা ওয়ার্ডের ক্ষেত্রে কিছু গন্ডগোল দেখা দেয় কিন্তু। ওকে, তাই এনভায়রনমেন্টাল সায়েন্স যদি বলা হয়, এনভায়রনমেন্টাল সায়েন্স, এই বইটির লেখক কে, না এই বইটির লেখক হলেন জীববিজ্ঞানী বটকিন এবং কেলার। ওকে, নেক্সট, পরিবেশ কয় প্রকার, পরিবেশ 3 প্রকার হয়ে থাকে, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, জীবজ পরিবেশ এবং সামাজিক পরিবেশ। ওকে, আপনারা বলবেন যে আমাদের টপিকের মধ্যে শুধুমাত্র প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ আছে, আমাদের তো জীবজ পরিবেশ নেই। আসছি ধীরে ধীরে জিনিসগুলো আলোচনা করছি, তাহলে আপনাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। ওকে, নেক্সট দেখা যাক পরবর্তী প্রশ্ন কী আছে। তাহলে প্রাকৃতিক বা ভৌত পরিবেশ এবং জীবজ পরিবেশ এবং তার সাথে সামাজিক পরিবেশ। তাহলে প্রাকৃতিক পরিবেশ বা ভৌত পরিবেশের মধ্যে কি থাকবে, না সমস্ত জড় এবং জীবজ উপাদানের সমষ্টিকেই বলা হয় প্রাকৃতিক পরিবেশ। অর্থাৎ সোজা কথায় সমস্ত রকমের জড় এবং জীবজ উপাদান তাদের মিলিত রূপটাকে আমরা বলবো প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশের উপাদান কি কি হবে, না জল, বাতাস, মাটি, আলো, গাছপালা, জীবজন্তু ইত্যাদি সব কিছুই হবে প্রাকৃতিক পরিবেশের আন্ডারে। ওকে, এবং জীবজ পরিবেশ আমরা কাকে বলবো, না উদ্ভিদ এবং প্রাণী নিয়ে যে পরিবেশটি রচিত হয়, পার্টিকুলারলি উদ্ভিদ এবং প্রাণী নিয়ে যে পরিবেশটি রচিত হয় তাকে আমরা বলে থাকি জীবজ পরিবেশ। অর্থাৎ এক্ষেত্রে জীবজ পরিবেশের জড় উপাদানের কোনো কথা উল্লেখ বলা নেই এখানে। তাই এখানে আপনি বলতে পারেন যে যদি একটা দুটো এইভাবে আমাদের বৃত্ত হয় দুটো, তাই ভিতরে যদি থাক মানে বাইরেরটা যদি প্রাকৃতিক পরিবেশ হয়, তাহলে তার ভিতরেই আমাদের থাকবে জীবজ পরিবেশ। ওকে, সেই কারণেই আমাদের টপিক সিলেবাসের টপিকে শুধুমাত্র ফিজিক্যাল এনভায়রনমেন্ট এবং মানে সোশ্যাল এনভায়রনমেন্ট বা সামাজিক পরিবেশের কথা বলা হয়েছে, কিন্তু কারণ এই জীবজ পরিবেশটা প্রাকৃতিক পরিবেশের আন্ডারেই পড়ে যায়। ওকে, তাই অনেক সময় যাতে আপনারা বলবেন যে তাহলে যদি পরীক্ষায় আসে যে পরিবেশ কয় প্রকার, আমি কি উত্তর দেবো। দেখুন, যদি আপনি
পুরোপুরিভাবে যদি ভাবতে যান তাহলে পরিবেশ আমরা যেমন এখানে 3 প্রকার লিখেছি, তো এই 3 প্রকারটা অত্যন্ত সূক্ষ্মভাবে বিভাজন করলে 3 প্রকার। ন্যাচারালি পরিবেশ হবে 2 প্রকার। ন্যাচারালি পরিবেশ কয় প্রকার হবে না 2 প্রকার হবে। সেই 2 প্রকারের মধ্যে কী কী থাকবে, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ এবং একটা হবে সামাজিক পরিবেশ। এই জীবজ পরিবেশ যেটা আছে সেটা কিন্তু প্রাকৃতিক পরিবেশের আন্ডারেই ঢুকে আছে কিন্তু, ওকে আলাদা করে ওখানে শো করা আছে। তাই যদি শুধু নর্মালি প্রশ্নটা আছে যে পরিবেশ কয় প্রকার, এই প্রশ্নটা যদি আসে যে পরিবেশ কয় প্রকার, তখন আনসারটি হবে কিন্তু 2 প্রকার। পরিবেশ কয় প্রকার না 2 প্রকার। ওকে, কী কী হবে না প্রাকৃতিক পরিবেশ এবং একটা হবে সামাজিক পরিবেশ। ব্যাস সিম্পল জিনিস, যেটা টপিক আমাদের সেই টপিকেই আমাদের চলতে হবে কিন্তু। কারণ আমরা দেখেছি একান্তর কোণ নিয়ে যেরকম প্রশ্নটা নিয়ে বাওয়াল হয়েছে একটা, ঠিক সেই রকম জানি আমরা সকলে যে সমান্তরাল হতে হবে, কিন্তু তথাপি একান্তর কোণ নিয়ে একটা সমস্যা, অনুরূপ কোণ নিয়ে একটা যে সমস্যা দেখা দিয়েছে সেটা আমরা জানি। তাই আমাদেরকে সেখানে কিন্তু যেরকম সিলেবাস দেওয়া হবে, প্রোভাইড করবে বোর্ড আমাদের, সেইভাবে আমাদের চলতে হবে কিন্তু। তাই পরিবেশ কয় প্রকার না পরিবেশ 2 প্রকার। একটা হবে আপনার প্রাকৃতিক পরিবেশ এবং অপরটি হবে সামাজিক পরিবেশ। আমি বারবার এই কারণেই বলছি এটা, কারণ জীবজ পরিবেশ আপনার প্রাকৃতিক পরিবেশের আন্ডারে ঢুকে থাকবে। ওকে, নেক্সট, তাহলে আমরা জীবজ পরিবেশ প্রাকৃতিক পরিবেশ বুঝতে পারলাম, তাদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলাম যে প্রাকৃতিক পরিবেশে জড় এবং জীবজ উপাদান মিলে থাকছে প্রাকৃতিক পরিবেশ, কিন্তু জীবজ উপাদানে শুধুমাত্র উদ্ভিদ ও প্রাণী অর্থাৎ শুধুমাত্র জীব গোষ্ঠীকে নিয়ে যে পরিবেশটা আমাদের তৈরি হচ্ছে সেটাই আমাদের হচ্ছে জীবজ পরিবেশ। সামাজিক পরিবেশ আমরা কাকে বলবো না, সামাজিক পরিবেশ হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। ওকে, সামাজিক পরিবেশটা মানুষের তৈরি পরিবেশ, যেমন মানুষের রীতিনীতি, যে তার আচার ব্যবহার, তার অর্থনীতি, তার রাজনীতি, শিক্ষা, মূল্যবোধ ইত্যাদির সমষ্টি হচ্ছে সামাজিক পরিবেশ। অর্থাৎ সামাজিক পরিবেশটা আপনি অনুভব করতে পারবেন, যেমন প্রাকৃতিক পরিবেশে আপনি একখানা বই দেখতে পাবেন, একখানা গাছগুলো দেখতে পাবেন, কিন্তু আপনি মানুষের রীতিনীতি, আচার ব্যবহার, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, মূল্যবোধ এই জিনিসগুলো কিন্তু পর্যবেক্ষণ করার থেকে আত্ম উপলব্ধির যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি কিন্তু। ওকে, তাই সামাজিক পরিবেশ কার তৈরি না সামাজিক পরিবেশ মানুষের তৈরি। অর্থাৎ যখন পৃথিবী সৃষ্টি হয় তখন কি সামাজিক পরিবেশ ছিল না, মানুষ যখন সৃষ্টি হয়েছে ঠিক সেই সময় কিন্তু সামাজিক পরিবেশ তৈরি হয়েছে। তাই সামাজিক পরিবেশ হচ্ছে মানুষের তৈরি পরিবেশ, এবং এই পরিবেশের মধ্যে কী কী থাকছে না মানুষের রীতিনীতি। পুঙ্খানুপুঙ্খভাবে জিনিসটা মনে রাখতে হবে আপনাকে যে সামাজিক পরিবেশের আন্ডারে কী কী এন্ট্রি করছে না সামাজিক পরিবেশের আন্ডারে এন্ট্রি করছে মানুষের রীতিনীতি, তার আচার ব্যবহার, তার অর্থনীতি, তার রাজনীতি, শিক্ষা এবং মূল্যবোধ, এদের সমষ্টি হচ্ছে সামাজিক পরিবেশ বা সোশ্যাল এনভায়রনমেন্ট। ওকে, এরপর বলা যায় তাহলে সামাজিক পরিবেশের মূল উপাদান কি না সামাজিক পরিবেশের মূল উপাদান হচ্ছে সংস্কৃতি বা কালচার। তা আপনাকে এখানে বলতে আপনি হয়তো পশ্চিমবঙ্গে যেরকম আপনি সামাজিক পরিবেশ পাবেন, আপনি হয়তো দেখবেন সাউথ ইন্ডিয়াতে আপনি সেই রকম সামাজিক পরিবেশ পাবেন না কিন্তু। আমার কথাটা বুঝতে পারছেন তো? তাহলে সামাজিক পরিবেশটা মানুষের যে কালচার, তার যে সংস্কৃতি, তার উপর ডিপেন্ড করবে। আপনি ইন্ডিয়াতে যে আপনি যখন গোটা ভারতের বলা হবে যে ভারতের একটা সামাজিক পরিবেশ এবং তার সাথে যদি আপনি রাশিয়ার সামাজিক পরিবেশকে মেলাতে চান, আপনি এক করতে পারবেন না কিন্তু, কারণ দুটো সম্পূর্ণ আলাদা জিনিস থাকে কিন্তু। তাই আমাদেরকে মানে সোজা কথায় স্থানকাল এবং মানে জনজাতি বা মানুষের যে কী বলবো ওটাকে জাতিগত অবস্থানের উপর ভিত্তি করে তারা কীরকম যে সম্প্রদায় থেকে উঠে আসে সেই হিসাবে কিন্তু তাদের সংস্কৃতি বা কালচারটা ডিপেন্ড করবে, এবং সেই হিসাবেই তাদের সামাজিক পরিবেশটাও থাকবে কিন্তু। আপনারা বুঝতে পারছেন জিনিসটা ক্লিয়ার? তাহলে সামাজিক পরিবেশের মূল উপাদান হবে কিন্তু তার সংস্কৃতি বা কালচার। স্থান এবং কাল ভেদে মানুষের কিন্তু এই সংস্কৃতি বা কালচার সোজা কথা সামাজিক পরিবেশটা চেঞ্জেবল হতে পারে কিন্তু। এই প্রাকৃতিক পরিবেশ এবং জীবজ পরিবেশ সৃষ্টি করেছে পৃথিবী নিজেই প্রাকৃতিক ও জীবজ পরিবেশ, সোজা কথায় আমরা এটাকে প্রাকৃতিক পরিবেশই বলছি। প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে কে না পৃথিবী নিজেই সৃষ্টি করেছে প্রাকৃতিক পরিবেশ, তার জন্য মানুষের প্রয়োজন হয়নি। প্রাকৃতিক পরিবেশই হচ্ছে পৃথিবীর সবথেকে প্রাচীন পরিবেশ। তাই যদি আপনাকে ক্রনোলজিক্যালি ভাবতে আপনাকে যদি বলা হয় যে কোন পরিবেশটি সবথেকে প্রাচীনতম পরিবেশ, না প্রথমে এসেছে আপনার প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের পর তারপর আপনার আসবে কিন্তু আপনার মানে সামাজিক পরিবেশ বা সোশ্যাল এনভায়রনমেন্ট, এবং এদের দুজনের মাঝখানে থাকবে আমাদের জীবজ পরিবেশ, যেটা অ্যাকচুয়ালি প্রাকৃতিক পরিবেশের ভেতরেই থাকে। আমি আবারও বলছি, যখন পৃথিবীর সৃষ্টি হয় তখন তো আর জীব ছিল না, তখন কিন্তু তাই আমরা বলতে পারি যে প্রাকৃতিক পরিবেশের আন্ডারে জীবজ পরিবেশটা থাকবে। তাই ক্রনোলজিক্যালি যদি তিনটে পরিবেশকে আমরা ভাগ করি তাহলে পাবো প্রাকৃতিক পরিবেশ, তারপর জীবজ পরিবেশ, এবং আলটিমেটলি শেষে হচ্ছে মানুষের তৈরি করা সামাজিক পরিবেশ বা সোশ্যাল এনভায়রনমেন্ট। ওকে, তাই পৃথিবীর সবথেকে প্রাচীন পরিবেশ কোনটি না প্রাকৃতিক পরিবেশ পৃথিবীর সবথেকে প্রাচীন পরিবেশ। সামাজিক পরিবেশ হলো মানুষের জন্য মানুষের তৈরি পরিবেশ, অর্থাৎ সামাজিক পরিবেশটা মানুষ নিজের জন্য তৈরি করেছে, এটা সব থেকে নবীন পরিবেশ। ওকে, মানে নতুন পরিবেশ যদি বলা হয় যে কোন পরিবেশটি সব থেকে নতুন, তখন আপনাকে দেখতে হবে যে ইভলিউশনারি কোন পরিবেশটা সব থেকে পরে এসেছে। যদি প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের মধ্যে বলা হয় তাহলে নবীন পরিবেশ হবে সামাজিক পরিবেশ। যেটা প্রথমেই বলেছিলাম, পরিবেশের দুই ধরনের উপাদান থাকে, একটা সজীব উপাদান এবং একটি থাকে আপনার জড় উপাদান। আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। সজীব উপাদানের মধ্যে কী কী থাকবে না উদ্ভিদ, প্রাণী, সমস্ত কিছু।
জড় উপাদান। এরপর দেখুন পরিবেশের যে প্রাকৃতিক এই জিনিসগুলো নিয়ে আমি ডিটেলসে আরও আলোচনা করছি পরে। পরিবেশের যে ভূপ্রাকৃতিক উপাদান অনেক সময় বলা হয়, ভূপ্রাকৃতিক উপাদানের মধ্যে কি পড়ছে? উচ্চতা, ভূমির ঢাল, ভূমিরূপ, নদী, হিমবাহ, মরুভূমি ইত্যাদি, এগুলো পরিবেশের ভূপ্রাকৃতিক উপাদান। ভূপ্রাকৃতিক উপাদান মূলত আপনার জড় উপাদানের মধ্যেই কিন্তু এন্ট্রি করে। তাই অনেক সময় বলতে পারে যে পরিবেশের ভূপ্রাকৃতিক অবদান কোন উপাদানের অন্তর্গত, না সেটা আনসারটা হবে কি আমাদের জড় উপাদান। কিন্তু এদের আবার কিছু সায়েন্টিফিক নেম আছে, সেইগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো চলুন সেগুলো আমরা আগে জানার চেষ্টা করি। প্রথমে দেখুন কি তার পরের পয়েন্ট আমাদের কি আছে, পরিবেশের জলবায়ুগত উপাদান কি কি আছে। একটু আগে আমরা ভূপ্রাকৃতিকগত উপাদান জানলাম, এরপর আমরা জানবো জলবায়ুগত উপাদান। পরিবেশের জলবায়ুগত উপাদানগুলি হচ্ছে সূর্যালোক, তাপমাত্রা, বৃষ্টিপাত, তুষারপাত, কুয়াশা, শিলাবৃষ্টি, বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, এগুলো সমস্ত কিছু জলবায়ুগত উপাদান। অর্থাৎ এই সূর্যালোক, তাপমাত্রা, বৃষ্টিপাত, তুষারপাত, কুয়াশা, শিলাবৃষ্টি, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, এগুলো সবগুলো মিলেই কিন্তু পরিবেশ, পৃথিবীর যে জলবায়ু, সেই জলবায়ুটা কিন্তু কন্ট্রোল করে, বা এগুলো সমস্তটাই জলবায়ুর উপাদান কিন্তু। তাই ভূপ্রাকৃতিক উপাদান এবং জলবায়ুগত উপাদান এই দুটোই কিন্তু আপনার জড় উপাদানের আন্ডারেই পড়ে যাবে কিন্তু। ওকে। এবং পরিবেশের জীবজ উপাদান হচ্ছে উদ্ভিদ, প্রাণী ও অণুজীব। এখন আপনি বলবেন যে একটু আগে শুধু উদ্ভিদ ও প্রাণী বললেন, এখানে তো আপনি অণুজীবটা এন্ট্রি করলেন। দেখুন অণুজীবের মধ্যে আপনার এন্ট্রি করছে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, যেগুলো এন্ট্রি করছে কিন্তু। ওকে। ধীরে ধীরে যখন আমরা বিভিন্ন ক্লাসিফিকেশন নিয়ে পড়বো, বিভিন্ন মানে আমাদের যে কী বলবো উদ্ভিদ এবং প্রাণীর যে শ্রেণী বিভাগ, সেই ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করবো, তখন আপনি বুঝতে পারবেন যে অণুজীবের আন্ডারটা কীরকম। কারণ আমাদের বর্তমানে 5টি রাজ্যে ভাগ, 5টি রাজ্য বলতে সমস্ত জীব এবং জড় উপাদান যেগুলো আছে আমাদের, সোজা কথায় জীবজ উপাদানকে আমরা 5টি ভাগে ভাগ করি। কেমন? প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, আপনার ফান, মস থাকে, তো সেগুলো সবগুলো, তো সেগুলোর আন্ডারে উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব, এই 3টে উপাদান হচ্ছে আপনার জীবজ উপাদান। অণুজীব বলতে ন্যাচারালি ভাইরাস এবং আপনার কী বলবো ব্যাকটেরিয়াকে বোঝানো হয়। ভাইরাস, ব্যাকটেরিয়াদেরকে আমরা অণুজীব বলে থাকি। ওকে। আপনি বলুন যে ছত্রাক, ছত্রাক কিন্তু উদ্ভিদের আন্ডারে থাকে না, ছত্রাক একটা ইউনিক ক্যাটাগরি, এবং সেটা আপনার অণুজীবের আন্ডারেই ছত্রাককে ফেলা হয় কিন্তু। ক্লিয়ার? তাহলে পরিবেশের জীবজ উপাদান বোঝা গেল, এবং পরিবেশের জড় উপাদানের মধ্যেই আপনার ভূপ্রাকৃতিক এবং জলবায়ুগত উপাদানগুলো কিন্তু এন্ট্রি করে আছে। 17 নম্বর পয়েন্ট আমাদের কি বলছে, পরিবেশের প্রধান রাসায়নিক উপাদান কি, না পরিবেশের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে অক্সিজেন, যার সংকেত হচ্ছে আপনার O2, কার্বন, যার সংকেত হচ্ছে শুধু সি, নাইট্রোজেন, যার সংকেত হচ্ছে আপনার নাইট্রোজেন ইনটু গ্যাস, ফসফরাস, যার সংকেত হচ্ছে পি, সালফার, যার সংকেত হচ্ছে এস। ওকে, জিনিসটা বুঝতে পেরেছেন? তাহলে এগুলো হচ্ছে প্রধান রাসায়নিক উপাদান। এবার প্রশ্ন হচ্ছে, আপনার প্রশ্নটা এখান থেকে কীরকম আসবে, বলবে যে নিম্নলিখিত কোনটি পরিবেশের রাসায়নিক উপাদান নয়। আপনাকে হয়তো নাম বললো না, আপনার সংকেতগুলো দিয়ে থাকলো, তাই আপনাকে সংকেতগুলো কিন্তু চিনে থাকতে হবে। ওকে। তাই পরিবেশের রাসায়নিক উপাদান হবে আপনার অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার ইত্যাদি, এগুলো হচ্ছে আপনার রাসায়নিক উপাদান। আপনি বলবেন ইত্যাদি বলেছেন, তাহলে আরও কিছু অ্যাড আছে, অবশ্যই অ্যাড আছে। কী কী আছে, না ক্যালসিয়াম, সোডিয়াম, যেসব ধাতব উপাদান বা রাসায়নিক যেসব জিনিস নিয়ে পরিবেশ গঠিত হবে, সেগুলো সবই আপনার পরিবেশের রাসায়নিক উপাদান। তাই পর্যায় সারণীতে আপনি যখন খেয়াল করে দেখবেন ক্লাস 9-10-এ আপনি ভৌতবিজ্ঞানে পড়েছিলেন পর্যায় সারণী, সেখানে যত রকমের মৌল আছে সেগুলো সবই আপনার রাসায়নিক উপাদানের আন্ডারই পড়ে যাবে কিন্তু। ওকে। 18 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে, দেখা যাক পয়েন্ট আমাদের কি বলছে। পৃথিবী একমাত্র বাসযোগ্য কেন? পৃথিবী একমাত্র বাসযোগ্য কেন, তার কারণ কি, না তার কারণ হচ্ছে কেবলমাত্র পৃথিবীতেই জীবন ধারণের জন্য অনুকূল পরিবেশ রয়েছে। ওকে। পৃথিবীতে জীবন ধারণের জন্য অনুকূল পরিবেশ রয়েছে, এটা হচ্ছে মোদ্দা কথা, একেবারে মেন প্রিন্সিপাল। আরও এটাকে অনেক সময় ডেভিয়েট করে নিয়ে দেওয়া হয়, পৃথিবীতে কেবলমাত্র জীবন ধারণের জন্য অনুকূল তাপমাত্রা আছে কিন্তু। ওকে। তাই অনেক সময় এভাবেও আসতে পারে, সোজা কথাটা হবে অনুকূল পরিবেশ। কেমন? ওর যদি অনুকূল পরিবেশ না থাকে তখন দেওয়া থাকবে অনুকূল তাপমাত্রা আছে। ওকে। এই জিনিসগুলো অনেক সময় বলবে কিন্তু। তাই পৃথিবী একমাত্র বাসযোগ্য, মানুষের বাসযোগ্য, বসবাসযোগ্য বলতে এখানে মানুষের বসবাসযোগ্য বলা হয়েছে, কারণ পৃথিবীতে জীবন ধারণের জন্য অনুকূল পরিবেশ রয়েছে। একটু আগে আপনাদের বললাম পরিবেশের দুটি উপাদান, একটা সজীব এবং একটা জড়ীয় উপাদান। সজীব উপাদানকে বলা হয় বায়োটিক কম্পোনেন্ট বা বায়োটিক উপাদান, জড় উপাদানকে বলা হয় অ্যাবায়োটিক উপাদান বা অ্যাবায়োটিক কম্পোনেন্ট। ওকে। তাই এইভাবেও প্রশ্ন আসতে পারে যে নিম্নলিখিত কোনটি অ্যাবায়োটিক কম্পোনেন্ট বা অ্যাবায়োটিক উপাদান। তাই আপনাকে মনে রাখতে হবে অ্যাবায়োটিক মানে কি, না জড় উপাদানকে বোঝাতে আমরা অ্যাবায়োটিক শব্দটি ব্যবহার করি, এবং সজীব উপাদানকে বোঝাতে আমরা বায়োটিক শব্দটি ব্যবহার করে থাকি। ওকে। নেক্সট 21 নম্বর পয়েন্টে আমরা চলে যাই, অ্যানথ্রোস্ফিয়ার। অ্যানথ্রোস্ফিয়ার জিনিসটা কী সেটা আমাদের জানতে হবে। না মানুষ তার প্রয়োজনে পরিবেশ ও ভূমণ্ডলের যে অংশকে পরিবর্তন করে, যে অংশে বা বলতে পারো যে অংশে নতুন কিছু নির্মাণ করে, তাকে অ্যানথ্রোস্ফিয়ার বা টেকনোস্ফিয়ার বলে থাকে। তো অবশ্যই আপনাকে বলবে যে অ্যানথ্রোস্ফিয়ার বা টেকনোস্ফিয়ার, আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, তারপর এখান থেকে প্রশ্ন কী কী করতে পারে আপনাদেরকে বলছি। তাহলে অ্যানথ্রোস্ফিয়ার কি, না অ্যানথ্রোস্ফিয়ার মানুষ তার প্রয়োজনে পরিবেশ এবং ভূমণ্ডলের কিছু অংশকে পরিবর্তন করে তোলে। যেমন ধরুন আপনি হয়তো
একটা বাজার বানানো হচ্ছে, একটা মানে অ্যাপার্টমেন্ট, একটা মানে অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বানানো হচ্ছে, সেক্ষেত্রে কী হচ্ছে, তার পরিবেশ এবং ভূমণ্ডলকে অংশকে পরিবর্তন করছে না, তার প্রয়োজনে, নিজের প্রয়োজনে এই যা কিছু নির্মাণ হচ্ছে, অর্থাৎ যেগুলো কনস্ট্রাকশন এরিয়া যা কিছু আছে, সেটার মধ্যে আপনার ব্রিজ পড়বে, রেলওয়ে ট্র্যাক, বিমানবন্দর, হসপিটাল, স্কুল, কলেজ, ঘর বাড়ি, যা কিছু নির্মাণ করছে মানুষ, সেই সমস্ত কিছুই, ইভেন যদি বলা হয় যে মঙ্গল গ্রহে যে বেস বানানো হচ্ছে, সেটাও আমাদের কিন্তু অ্যানথ্রোস্ফিয়ারের মধ্যেই প্রয়োজন, মানে আপনার অ্যানথ্রোস্ফিয়ারের মধ্যেই পড়ছে, কিন্তু সেটা কিন্তু আপনার মঙ্গল গ্রহের অ্যানথ্রোস্ফিয়ার হবে তখন। আমার কথা বুঝতে পারছেন তো, জিনিসটা ক্লিয়ার? তাহলে অ্যানথ্রোস্ফিয়ার বা টেকনোস্ফিয়ার কি না, পরিবেশ এবং ভূমণ্ডলের কিছু অংশকে পরিবর্তন করে মানুষ তার প্রয়োজনে কিছু নির্মাণ করে, সেই যে নির্মাণ করার যে অংশটা, তাকেই আমরা বলবো পুরোপুরিভাবে অ্যানথ্রোস্ফিয়ার বা টেকনোস্ফিয়ার। আপনি খেয়াল করে দেখবেন সেই নির্মাণের সমস্ত অংশগুলোই কিন্তু জড় উপাদান কিন্তু হয় বেশিরভাগ ক্ষেত্রে। এরপর আপনি বলবেন যে তাহলে এই যে আপনার চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, অভয়ারণ্য, এগুলো কি আপনার টেকনোস্ফিয়ারের মধ্যে পড়বে? না, ওগুলো টেকনোস্ফিয়ারের মধ্যে পড়বে মানে বলা যাবে না, কিন্তু ওই যে মানে আপনার যেমন চিড়িয়াখানার যে যে নির্মাণগুলো হবে, যে বাড়ি গৃহ, আপনার পশু পাখি রাখার জন্য যে নির্দিষ্ট স্থান, সেগুলো তো কনস্ট্রাক্ট করা হবে না, সেই এরিয়াটা তখন হবে আপনার অ্যানথ্রোস্ফিয়ার বা টেকনোস্ফিয়ার আন্ডারে। আপনি যদি খেয়াল করে দেখেন, অ্যানথ্রোস্ফিয়ার বা টেকনোস্ফিয়ারের মধ্যে মূলত জড় উপাদানগুলোই কিন্তু এন্ট্রি হয়ে থাকে। তাহলে অ্যানথ্রোস্ফিয়ার বা টেকনোস্ফিয়ার কি না, যদি কোনো কিছু আপনার নির্মাণ হয় বা কনস্ট্রাকশন জাতীয় কোনো জিনিস হয়ে থাকে, সেটা ব্রিজ হতে পারে, হসপিটাল যেটা বললাম আপনাদেরকে, রেলওয়ে ট্র্যাক, যা বিমানবন্দর, জাহাজ, যা কিছু জিনিস, মানে আপনার রোড, রাস্তা, বাড়িঘর, সব কিছুই হচ্ছে, এই যে আপনার চেয়ার টেবিল, এই যে মোবাইল আপনি ব্যবহার করছেন, এগুলো সবগুলোই কিন্তু আপনার অ্যানথ্রোস্ফিয়ার বা টেকনোস্ফিয়ার আন্ডারেই পড়ে যাবে কিন্তু। অর্থাৎ তার প্রয়োজনে তার পরিবেশ এবং ভূমণ্ডলের যে অংশকে পরিবর্তন করছে, তাকে আমরা অ্যানথ্রোস্ফিয়ার বা টেকনোস্ফিয়ার বলে থাকি। আপনি বলেন যে মোবাইলটাও কি আপনার অ্যানথ্রোস্ফিয়ার টেকনোস্ফিয়ারের মধ্যে পড়বে? বলে দিলাম আপনার, কিন্তু মোবাইলটাকে আমরা যেহেতু এর উপাদানগুলো আমরা পৃথিবী থেকেই তো পেয়েছি, ভূমণ্ডলের কিছু অংশ থেকে, তাই ব্যাপক অর্থে বলা যেতেই পারে, কিন্তু সেটাকে আমরা কিন্তু টেকনোস্ফিয়ার আন্ডারে ফেলবো না, কারণ টেকনোস্ফিয়ার মানে ভূমণ্ডলের মধ্যে বা আমাদের পৃথিবীর মধ্যে কোনো যে নির্মাণ থাকবে যে অংশটা, সেটা নিয়েই আমাদের আলোচনা হবে অ্যানথ্রোস্ফিয়ার বা টেকনোস্ফিয়ারে। ওকে, পৃথিবীকে ঘিরে থাকা যে গ্যাসীয় আবরণ, তাকে আমরা বলি বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। বলে দিও না যে যে বায়ু মণ্ডল পাড়ার উপর দিয়ে প্রবাহিত হয় তাকে বায়ুমণ্ডল বলে, সেটা বলাটা ঠিক নয় কিন্তু। মাফ করবেন যদি কেউ মণ্ডল ক্যাটাগরিতে মানে টাইটেল আছেন, জাস্ট মানে পড়াশোনা একই রকমভাবে হলে হয় না, একটু মাঝে মধ্যে যোগ মারতে হয়, তাই জিনিসগুলো বলছি। ওকে, তাহলে পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসীয় আবরণকে আমরা কি বলি? অ্যাটমসফিয়ার বলে থাকি বা বায়ুমণ্ডল বলে থাকি কিন্তু। ওকে, তাই পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসীয় আবরণ যেটা আছে, সেটা হচ্ছে পুরোটাই আপনার অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। পরবর্তী ক্লাসে যখন আমরা বায়ুমণ্ডল সমস্তগুলো জিনিস নিয়ে আমরা আলোচনা করব ধীরে ধীরে। পৃথিবীতে শিলা দিয়ে তৈরি যে কঠিন আস্তরণ, তাকে বলা হয় লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল। শিলামণ্ডলের আন্ডার আপনার কী কী পড়ছে বলুন তো? শিলামণ্ডল আপনি খেয়াল করে দেখবেন, ক্লাস 9-এ আপনি পড়েছেন শিলামণ্ডল, যে এইভাবে হচ্ছে পৃথিবী কেকের মতো দেখানো, এটা হচ্ছে ভূত্বক, এটা হচ্ছে আপনার সেই গুটেনবার্গ বিচ্যুতি রেখা, মোহ বিযুক্তি রেখা থাকে না, কেন্দ্রমণ্ডল, এখানে কেন্দ্রমণ্ডল থাকে, এটা হচ্ছে আপনার ওই কী বলবো, মেন এটা হচ্ছে ভূত্বক, শিয়াল, সীমা, এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করবো পরপর। এগুলো সমস্ত হচ্ছে লিথোস্ফিয়ার। অর্থাৎ লিথোস্ফিয়ার বলতে কি, পৃথিবীর যে ভূত্বক বা সে শিলা দিয়ে যে কঠিন স্তরটি তৈরি হয়েছে পৃথিবীর, শিলা দিয়ে, ভূত্বক এবং তার নিচে একেবারে শিলা দিয়ে যে স্তরটি, তাকে আমরা লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল বলে থাকি কিন্তু। ওকে, আর ভূপৃষ্ঠের ওপরে যা কিছু জলরাশি আছে, যত জলরাশি, সেটা হতে পারে আপনার হ্রদে, নদী, পুকুর, আপনার যে কোনো হয়তো ড্যাম, যা কিছু যেখানে যা জলরাশি, সেই জলরাশি, টোটাল জলরাশিকে বলে থাকি হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল বলে থাকি তাকে। তাহলে আপনি দেখুন, তিনটে স্ফিয়ার এখানে বলা হলো। একটা হচ্ছে আপনার অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল, যেটা গ্যাসীয় আবরণকে ঘিরে থাকে। লিথোস্ফিয়ার শিলামণ্ডল, অর্থাৎ যেটা ভূত্বক আমাদের আছে পৃথিবীর মধ্যে, সেটা হচ্ছে লিথোস্ফিয়ার। এবং আপনার এই যে হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল, এটাই হচ্ছে আপনার তিনটে স্ফিয়ার আমরা পেলাম। অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল, লিথোস্ফিয়ার অর্থাৎ শিলামণ্ডল, এবং হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল বা সোজা কথা যে জল যা কিছু জায়গায় জল আছে, সেগুলো সমগ্রই আমরা বলে থাকি হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল। ওকে, 25 নম্বর পয়েন্ট আমাদের কি বলেছে? পৃথিবীর উদ্ভিদ এবং প্রাণীমণ্ডলকে একত্রে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল বলে থাকে। তাহলে দেখুন, উদ্ভিদ ও প্রাণীমণ্ডল যা আছে তাদেরকে আমরা বলবো বায়োস্ফিয়ার। তাহলে আমরা পেলাম লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার এবং বায়োস্ফিয়ার আমরা পেলাম এখন, নাকি? নেক্সট দেখুন কি আছে, যা পার্থিব পরিবেশের অবিভাজ্য অংশ হচ্ছে লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার এবং অ্যাটমসফিয়ার। অর্থাৎ লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার এবং অ্যাটমসফিয়ার পরস্পরের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ অবিভাজ্য অংশ, তাদেরকে আর ক্ষুদ্রতম অংশ আমরা বিভাজিত করতে পারি না কিন্তু। ওকে, নেক্সট আমরা অ্যাটমসফিয়ারের কিছু অংশ নিয়ে আমরা পড়ছি, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ নিয়ে আমরা পড়ছি এখন। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে আছে কি না, সবচেয়ে বেশি পরিমাণে বায়ুমণ্ডলে যে গ্যাস আছে সেটা নাইট্রোজেন গ্যাস, তার পরিমাণ 78.08%, এবং অপরদিকে অক্সিজেন আছে 20.96%। এই পার্সেন্টগুলো কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতেই হবে কিন্তু, কারণ অনেক সময় সরাসরি একটা প্রশ্ন দিয়ে দেয় যে হয়তো মানে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত পার্সেন্ট,
এইভাবেও থাকতে পারে কিন্তু। তাই আমাদেরকে সব রকম দিক থেকে কিন্তু সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। হয়েছে? নেক্সট, বায়ুমণ্ডলে আর্গন। আর্গন এক প্রকার নিষ্ক্রিয় গ্যাস। আর্গন অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস আছে 0.93%, এবং কার্বন ডাইঅক্সাইড আছে কিন্তু 0.03%। ওকে, তাই আপনাকে বলতেই পারে যে তাহলে এখানে দেখুন যে জিনিসগুলো এখানে আমরা আলোচনা করলাম, যে 4টা জিনিস স্পেশালি নাইট্রোজেন, অক্সিজেন, আপনার আর্গন এবং কার্বন ডাইঅক্সাইড, তাহলে দেখুন নিষ্ক্রিয় গ্যাসের থেকেও কম পরিমাণে আছে কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পারছেন তো? কার্বন ডাইঅক্সাইড 0.03%, কিন্তু আর্গন আছে 0.93%। তাই যদি বলা হয় যে কার্বন ডাইঅক্সাইড মানে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোনটির পরিমাণ সব থেকে কম, বা নিষ্ক্রিয় গ্যাস যদি বলা হয় যে কোনটির পরিমাণ সবচেয়ে কম, সেক্ষেত্রে আপনার এই 4টার মধ্যে আসবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নিষ্ক্রিয় গ্যাস আর্গন তার তুলনাতেও কিন্তু অনেক কম আছে। ওকে, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে কেন? না, প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে অনুকূল বায়ুমণ্ডল থাকার জন্য। অনুকূল বায়ুমণ্ডল থাকার জন্য খেয়াল করে দেখবেন এই বায়ুমণ্ডলটা কিন্তু আপনার পরিবেশের আন্ডারে পড়ছে। ওকে, 30 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করি। প্রাকৃতিক বাসভূমিতে অবস্থিত সমগ্র উদ্ভিদ ও প্রাণীর সমষ্টিকে আমরা বায়োম বলি। তাহলে বায়োম কাকে বলি আমরা? না, প্রাকৃতিক বাসভূমিতে অবস্থিত সমগ্র উদ্ভিদ ও প্রাণীর সমষ্টিকে আমরা বায়োম বলি। প্রাকৃতিক যে ন্যাচারাল যে হ্যাবিটেট আছে বা প্রাকৃতিক বাসভূমি, সেখানে যেসব উদ্ভিদ এবং প্রাণীর সমষ্টি আছে, টোটাল উদ্ভিদ প্লাস প্রাণী, উদ্ভিদ প্রাণীর মিলিত রূপ, তাদের সমষ্টিকে আমরা বায়োম বলে থাকি কিন্তু। খেয়াল করে দেখবেন আর্টিফিশিয়ালি যদি কোনো এনভায়রনমেন্টে আপনার কোনো জীবন থাকে, যে এই যে ক্লোনিং তৈরি করা হচ্ছে আপনার, এই আপনার কি বলবো, এই যে হ্যাচিং প্রক্রিয়ার সাহায্যে পোলট্রি মুরগি তৈরি করা হয়, সেই পোলট্রি মুরগির যে হ্যাচিং যে চেম্বারটা, যেখানে মুরগির ডিমগুলো থেকে মুরগি বাচ্চা তৈরি করা হয়, হ্যাচিং চেম্বারটা, সেটা কিন্তু আপনার বায়োমের আন্ডারে পড়ছে না। কেন পড়ছে না? কারণ সেটা তো প্রাকৃতিক বাসভূমি নয়। তাহলে প্রাকৃতিক, কিন্তু ওই হ্যাচিং প্রক্রিয়ার পরে যে মুরগির বাচ্চাগুলো আমাদের প্রাকৃতিক পরিবেশে এন্ট্রি করছে, তখন সেই প্রাকৃতিক ওই যে আপনার মুরগির বাচ্চাগুলো যেগুলো ঘুরে বেড়াচ্ছে, সেগুলো কিন্তু বায়োমের আন্ডারে পড়ে যাচ্ছে। ওকে, কিন্তু ওই হ্যাচিং চেম্বারটা কিন্তু আমাদের, তার মধ্যে যদি থাকে কোনো, ধরুন হ্যাচিং চেম্বারের মধ্যে একটা মানে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আছে, সেটা কিন্তু আপনার বায়োমের আন্ডারে তখনও থাকবে না। যেই মুহূর্তে সেটা বের করে আমরা প্রাকৃতিক বাসভূমি থেকে তাকে ছেড়ে দিলাম, তখনই সেটা কিন্তু বায়োমের আন্ডারে চলে এলো। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারছেন তো? তাহলে বায়োম বলতে কি বোঝায়? বায়োম বলতে কিন্তু কোনো জড় পদার্থ বোঝায় না। বায়োম বলতে বোঝায় উদ্ভিদ এবং প্রাণীর মোট সমষ্টিকে বলে থাকি আমরা বায়োম। কিন্তু অবশ্যই সেটাকে থাকতে হবে আমাদের প্রাকৃতিক বাসভূমিতে, ন্যাচারাল হ্যাবিটেটের মধ্যে যদি থাকে, তখন সেটাকে আমরা বলে থাকি কিন্তু বায়োম। কথা বুঝতে পেরেছেন? তাহলে প্রাকৃতিক বাসভূমিতে অবস্থিত সমগ্র উদ্ভিদ ও প্রাণীর সমষ্টিকে আমরা কি বলবো? না, আমরা বলবো বায়োম। ওকে, নেক্সট, পরবর্তী পয়েন্ট 31 নম্বর পয়েন্টে চলে যাই। উষ্ণ উপসাগরীয় অঞ্চলের তৃণভূমি ও ঝোপঝাড়পূর্ণ নিম্ন জলাভূমি অঞ্চলকে আমরা মুর বলে থাকি। উষ্ণ উপসাগরীয় অঞ্চল, উপসাগরীয় অঞ্চল বলতে কোন জিনিসটা বোঝায়? যেখানে এক্স্যাক্টলি আপনার উপসাগর, মানে যেমন বঙ্গোপসাগর কী হয়ে স্থলভূমির সঙ্গে যে সাগর যেখানে মিশে আছে, জাস্ট টাচিং হয়েছে, সেই টাচিং এরিয়াগুলোতে যে স্থলভাগ তার সঙ্গে সাগর, মানে যেমন সোজা কথায় আমরা বলে থাকি সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতের মধ্যে যদি কোনো তৃণভূমি এবং ঝোপঝাড়পূর্ণ অবস্থায় যদি কোনো নিম্ন জলাভূমি থেকে থাকে, অবশ্যই সেটা হতে হবে উষ্ণ উপসাগরীয় অঞ্চলে। শীতল উপসাগরীয় অঞ্চলে হবে না। যেমন আর্কটিক সাগর, আন্টার্কটিকা আছে, আপনার আর্কটিক আছে, সেগুলোতে যদি থাকে আপনার, সেগুলোর মধ্যে সেগুলো তো শীতল চলে যায়, সেগুলোর মধ্যে উষ্ণ উপসাগরীয় অঞ্চল হয় না কিন্তু। তাহলে উষ্ণ উপসাগরীয় অঞ্চলে যদি তৃণভূমি এবং ঝোপঝাড়পূর্ণ নিচু জলাভূমি থাকে, তখন তাদেরকে আমরা বলে থাকি মুরস। কী বলে থাকি? মুর বলে থাকি কিন্তু। মুর অঞ্চলের অবস্থান কোথায় কোথায় হবে? না, দক্ষিণ পশ্চিম ইংল্যান্ড, উত্তর পশ্চিম ইউরোপ, দক্ষিণ আমেরিকা, মধ্য এশিয়া ও ভারতীয় উপমহাদেশের কিছু জায়গা, এগুলো আপনার মুর অঞ্চলের আন্ডারে পড়বে কিন্তু। উপসাগরীয় অঞ্চলে যেসব তৃণভূমি এবং ঝোপঝাড়পূর্ণ নিম্ন জলাভূমি অঞ্চল থাকবে, পার্টিকুলারলি তাকে আমরা মুর বলবো। তাহলে ধরুন তৃণভূমি এবং ঝোপঝাড়পূর্ণ কোনো স্থলভাগ আছে, তাকে কি আমরা মুর বলবো? বলবো না। কেন বলবো না? কারণ মুর মানেই বোঝায় তৃণভূমি এবং ঝোপঝাড়পূর্ণ নিম্ন জলাভূমি এলাকাকে আমরা মুর বলে থাকি। এই মুরের অবস্থান দক্ষিণ পশ্চিম ইংল্যান্ড, উত্তর পশ্চিম ইউরোপ, দক্ষিণ আমেরিকা, মধ্য এশিয়া এবং ভারতীয় উপমহাদেশের কিছু জায়গা। খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আপনার গ্রিনল্যান্ড, অস্ট্রেলিয়া, এই জিনিসগুলো কিন্তু বলা হয়নি কিন্তু, এটা খেয়াল করে দেখবেন। তুন্দ্রা, এরপর দেখুন তুন্দ্রা পাবেন আপনি। তুন্দ্রা অঞ্চল খেয়াল করে দেখবেন, এগুলো যখন আমরা আপনি বলে যে হঠাৎ করে তুন্দ্রা চলে এলো, দেখুন তুন্দ্রা একটা তো উদ্ভিদ গোষ্ঠীর সম্পর্ক। যখন আমরা উদ্ভিদ নিয়ে পার্টিকুলারলি পড়বো যে কত প্রকার উদ্ভিদ পাওয়া যায়, কী ব্যাপার, কোথায় পর্ণমোচী, কোথায় চিরহরিৎ, তাদের কী সব বৈশিষ্ট্য, তখন আমরা আরও ডিটেলসে আলোচনা করবো। এখন শুধুমাত্র জাস্ট প্রাকৃতিক পরিবেশের আন্ডারে যে শব্দগুলো বন্ধগুলো থাকে, তাদের মধ্যে থেকে তুন্দ্রা একটা শব্দ। এই তুন্দ্রা শব্দটির অর্থ হচ্ছে পতিত জমি। পতিত জমি মানে বুঝতে পারছেন, যে জমিতে চাষবাস করা হয় না, জন্মাল জমিটা ফেলা থাকে নাকি। তাই তুন্দ্রা শব্দের অর্থ কী? না, পতিত জমি। এবং এই তুন্দ্রা শব্দের উৎপত্তি হচ্ছে ফিনিশীয় সভ্যতা তুনতুরি থেকে।
ফিনিসীয় শব্দ তুনতুরি থেকে তুন্দ্রা শব্দের উৎপত্তি হয়েছে কিন্তু আমাদের। ওকে, নেক্সট আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই, 35 নম্বর পয়েন্টে। তুন্দ্রা অঞ্চল অর্থাৎ পতিত জমি, যেখানে যে জমিটা ফেলা বসে থাকে। তুন্দ্রা অঞ্চল বলতে কোথায় বোঝায় না, পার্বত্য ও মেরু অঞ্চলের বরফাবৃত বৃক্ষহীন বা অরণ্যহীন উচ্চভূমিকে বোঝা হয় কিন্তু তুন্দ্রা। তাহলে তুন্দ্রা অঞ্চল যেটা বোঝায়, তুন্দ্রা অঞ্চলে কি বনভূমি আমরা পাবো কি? তুন্দ্রা অঞ্চলে আমরা বনভূমি পাবো না, কিন্তু সেটাকে বলা হয় কি না বরফাবৃত এলাকা, যেটা বৃক্ষহীন হয়ে থাকে বা অরণ্যহীন হয়ে থাকে, অবশ্যই সেটা উচ্চভূমি হতে হবে। তুন্দ্রা কখনো সমুদ্র উপকূলবর্তী এলাকায় কি পাবো না আমরা, সেটা পার্বত্য এবং মেরু অঞ্চলে বরফাবৃত যেসব বৃক্ষহীন এবং অরণ্যহীন উচ্চভূমি তাকে আমরা বলবো তুন্দ্রা বলবো। এই তুন্দ্রার ভৌগোলিকভাবে অবস্থান হচ্ছে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ। এই যে এখন এটা হচ্ছে গুড ডে বিস্কুট দেখেছেন তো, এটা হচ্ছে নিরক্ষরেখা, এই হচ্ছে কর্কটক্রান্তি রেখা, এই হচ্ছে মকর ক্রান্তি রেখা, এটা উত্তর দিক, এটা নর্থ দিক, এটা হচ্ছে সাউথ নাকি কর্কটক্রান্তি এবং উত্তর মানে মকর সংক্রান্তি রেখা। এই অংশ একটা 66.5 ডিগ্রি একটা থাকে রেখা, এখানে 66 ডিগ্রি থাকে। এই যে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি এলাকাটা থাকছে, আমরা পুরোপুরি আমরা মেরু অঞ্চল পর্যন্ত যাচ্ছি না কিন্তু। 60 থেকে 70 ডিগ্রি অক্ষাংশ, সেটা হতে পারে আপনার উত্তর অক্ষাংশ, হতে পারে দক্ষিণ অক্ষাংশ। এই উত্তর এবং দক্ষিণ 60 ডিগ্রি 70 ডিগ্রি অংশেই কিন্তু তুন্দ্রার অঞ্চল, তুন্দ্রা অঞ্চল আমরা বলে থাকি। এই তুন্দ্রা অঞ্চলের মানে মানে আপনার ভূপৃষ্ঠগত দিক থেকে যদি বলা হয় যে ভূপৃষ্ঠের যা মোট আয়তন তার 10% এলাকা হচ্ছে তুন্দ্রা অঞ্চলের অন্তর্গত। তাই আপনারা বলতে পারে তুন্দ্রা অঞ্চল থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে কিন্তু। তুন্দ্রা কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, তুন্দ্রা শব্দের অর্থ কী, তুন্দ্রা অঞ্চল বলতে কী বোঝায়, না বরফাবৃত বৃক্ষহীন বা অরণ্যহীন যে উচ্চভূমি তাকে আমরা বলে থাকি তুন্দ্রা কিন্তু। ওকে, তুন্দ্রা অঞ্চলের প্রকারভেদ হচ্ছে উত্তরের মেরু অঞ্চল, যেটা আমরা এখানে পাই, আলপীয় বা উচ্চ পার্বত্য অঞ্চল। দেখুন আলপীয় বলতে এখানে আল্পস পর্বতমালাকে বলা হয় না, যে কোনো উচ্চ পার্বত্য অঞ্চল যেখানে বরফাবৃত বৃক্ষহীন বা অরণ্যহীন অবস্থা থাকে তাকে আমরা তুন্দ্রা বলে থাকি। সেটা হতে পারে আমাদের হিমালয়ের চূড়া, সেগুলোও হতে পারে কিন্তু, সেটাও আলপীয় আন্ডারে পড়ছে। এবং দক্ষিণ মেরু অঞ্চল, এগুলো হচ্ছে আপনার তুন্দ্রা অঞ্চলের প্রকারভেদ। আপনি এখন বলবেন যে মেরু অঞ্চল বলছেন অথবা 90 ডিগ্রি যাচ্ছেন না, দেখুন মেরু অঞ্চল বলতে শুধু 90 ডিগ্রি অংশটাকে এটাকে মেরু বলা হয় পার্টিকুলারলি। মেরু অঞ্চল তার এই যে 60 ডিগ্রি থেকে পরবর্তী অংশটা থাকে না, এই অংশটাকে মেরু অঞ্চলের আন্ডারে চলে আসে সেটা কিন্তু। ওকে, এই তুন্দ্রা অঞ্চলের ক্যাডারের মধ্যে বা তুন্দ্রা অঞ্চলের মধ্যে কারা কারা পড়ছে না, তুন্দ্রা অঞ্চলের মধ্যে যেসব দেশ পড়ছে সেগুলো হচ্ছে নরওয়ে, ফিনল্যান্ড। নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয় কিন্তু, মনে রাখবেন। নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, রাশিয়া এবং কানাডার উত্তরাংশ, এগুলো আপনার তুন্দ্রা অঞ্চলের মধ্যে পড়ছে। গ্রিনল্যান্ড, উত্তর মেরুর দক্ষিণাংশ, উত্তর মেরু যদি হয় তার দক্ষিণাংশ অর্থাৎ নিচের দিকে অংশ, পুরোপুরি উত্তর দিক অংশ বলছে না কিন্তু, এবং দক্ষিণ মেরুর উত্তরাংশ, এগুলো হচ্ছে তুন্দ্রা অঞ্চলের অন্তর্গত। ওকে, তাহলে তুন্দ্রা অঞ্চলের আন্ডারে কোন কোন জিনিস পড়ছে মনে রাখতে পারবে, আপনাকে মনে রাখতেই হবে, কারণ পরীক্ষায় তো প্রশ্ন আসতে পারে যে তুন্দ্রা অঞ্চল নিম্নলিখিত কোন অংশটি তুন্দ্রা অঞ্চলের অন্তর্গত নয়। ওকে, যেহেতু পরিবেশের সিলেবাসটা অনেক বড়, ইতিহাস ভূগোল বিজ্ঞান সব কিছু মিশে আছে, তাই তো আপনাদের মনে হতেই পারে যে এত জিনিস কী করে মনে রাখবো। আমি তো আছি, আমি আপনাদেরকে সম্পূর্ণ রকমভাবে হেল্প করবো কিন্তু। ওকে, তো নেক্সট আমরা 40 নম্বর পয়েন্ট আলোচনা করছি, সেটা করছি আমাদের আজকের দ্বিতীয় ক্লাসে। ওকে।